বিহারিণী মহলে যতটা বিস্ফোরণ ঘটার কথা ততটা বিস্ফোরণ ঘটল না। অলকানন্দার স্কুলে যাওয়ার ব্যাপারটা বড্ড স্বাভাবিকভাবেই নিল যেন সকলে। কোনো হইচই হলো না, ঝামেলা হলো না, যেন অলকানন্দার পরীক্ষা দিতে যাওয়াটা স্বাভাবিকই। নন্দন মশাইও আজ বাড়িতে নেই, কোথাও একটা গিয়েছেন, তাই বোধহয় লক্ষ্মী দেবীও তার গলা উঁচুতে তুললেন না। আরও একটা কারণ বোধহয় ছিল, যেটা অলকানন্দার অজানাই রইল। স্কুলের দেরি হচ্ছে বিধায় সে শাশুড়িও কাকি শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করে প্রসাদের পাশাপাশি বেরিয়ে গেল। দূর হতে মনময়ূরী বিরস মুখে দেখল সবটা। তবুও বুক কাঁপে। তার বিয়ে হয়েছে কতদিনই হলো, 4 কিংবা 5 মাস, অথচ এ অবধি স্বামীর মন পেল না একটা মেয়ের কাছে। স্বামী তার জীবনের সবচেয়ে বড় অলঙ্কার, অথচ তার এই অলঙ্কারই নড়বড়ে। এ ঘরের কথা কি বাহিরের কারো কাছে বলা যায়? নিজের এই গোপন ব্যথা যে সদা গোপনেই রাখতে হয়, মানুষ জেনে গেলেই যে সমস্যা। অলকানন্দা সাদা আঁচলের ঘুমটাখানা হালকা বাতাসে একটু হেলে দুলে উঠল। প্রসাদ সেদিকে মুগ্ধ চোখে তাকালো, বিভোর হয়ে বলল, আপনি এত সুন্দর কেন অলকানন্দা? অলকানন্দার ভীষণ অস্বস্তি হলো। যতই হোক, প্রসাদকে সে সম্মানের চোখে দেখে। মেয়েটাকে চুপ থাকতে দেখে প্রসাদ হাসল। বুকের মাঝে চেপে রাখা মোটা বইটাই বিজ্ঞ ভঙ্গিতে চোখ বুলিয়ে বলল, সকালে যে কথা বলেছ সেটা কি কে ছিল বলুন তো? অলকানন্দার হুট করে সকালের সেই পুরুষটার কথা মনে পড়ল। চোখ উল্টিয়ে ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞেস করল, কে? প্রসাদ উত্তর দেওয়ার আগেই তারা স্কুলের সামনে পৌঁছে যায়। পরিচিত সহকর্মীদের পেয়ে প্রসাদ গম্ভীর মুখে সেখানে এগিয়ে যায়। সে স্কুল আর বাড়িকে কখনোই এক করে না। অলকানন্দা মাথা নত করে নিজের শ্রেণীকক্ষের দিকে এগিয়ে গেল। তাদের গ্রামের খুব অল্প সংখ্যক মেয়েই স্কুলে পড়ে, তার মাঝে ওদের ক্লাসে সবচেয়ে কম, কারণ এতটুকু অবধি কেউ পড়াশোনা করে না। অলকানন্দা ক্লাসে ঢুকতেই সকলের চোখ ছানাবড়া হয়ে গেল। বেশ তাজ্জব দৃষ্টিতে সকলে তার দিকে তাকিয়ে রইল। যে মেয়েটা স্বামী শোকে ঘরের এক কোণায় বসে জীবনকে তুচ্ছ ভাবার কথা, সে মেয়েটাই কিনা জীবনকে মূল্যবান করতে স্কুলে এসেছে। এর যে আশ্চর্যজনক ঘটনা যেন পৃথিবীতে দুটো নেই। সকলকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে অলকানন্দার খানিক অস্বস্তি হলো। সে মাথার কাপড় কিছুটা টেনে নিয়ে নিজের এক মেয়ে সহপাঠীর সঙ্গে গিয়ে বসল। কিন্তু তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। অলকানন্দার মেয়ে সহপাঠীটা তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো, প্রায় নাক মুখ কুঁচকে বলল, ছি ছি নন্দা, তুমি বিধবা মেয়ে মানুষ হয়ে আমার সাথে বসছিস কেন? আকেল জ্ঞান কি সব বিসর্জন দিলে নাকি? তোমার না অসহ্য, আমাকে দিলে তো অশুদ্ধ করে। অলকানন্দা সহপাঠীর এমন আচরণে হতভম্ব প্রায়। বিস্মিত নয়ন জোড়া নিয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। কিছু বলার ভাষা তার হারিয়েছে যেন। অলকানন্দাকে চুপ থাকতে দেখে মেয়েটা গলার স্বর আর একটু উঁচু করল, এখনো দাঁড়িয়ে আছো কেন ভাই? এখান থেকে সরে দাঁড়াও বলছি। কি বিরক্তিকর অবস্থা! এবার অলকানন্দার মস্তিষ্ক ব্যাপারটা আয়ত্তে আনলো। ভীষণ অপমানে গায়ে কাটা দিয়ে উঠল অলকানন্দার। চোখ মুখ শক্ত করে বলল, আমি সরব না, এখানেই বসবো প্রতিমা। তোমার ভালো না লাগলে তুমি অন্য কোথায় গিয়ে বসো, যাও। অলকানন্দার শক্ত কণ্ঠের দাপটে প্রতিমা নামের মেয়েটা কিছুটা হোঁচট খেল ঠিকই, কিন্তু দমে গেল না। বরং এতক্ষণে যতটুকু কমলতা তার ভেতর অবশিষ্ট ছিল সেটুকু উড়িয়ে দিয়ে হয়ে উঠল হিংস্র। প্রায় তেড়ে এসে চেঁচিয়ে বলল, তোমার লজ্জা করে না এমন বলতে? কই স্বামী মরেছে, তার অসহ্য পালন করবে তা না, তুমি কিনা আমাকে অশুদ্ধ করে দিয়ে আবার বড় বড় কথা বলছো। এমন মেয়ে মানুষের মুখে থুতু ফেলি। শেষের বাক্যটা অলকানন্দার গায়ে ঘৃণহিত অনুভব হতে সপাটে এক চর বসিয়ে দিল মেয়েটার গালে। পুরো রুম তখন নিস্তব্ধ। এতক্ষণ সকলে চাপা উত্তেজনা নিয়ে এই কাণ্ড দেখলেও এখন সেই উত্তেজনার জায়গায় ধারণ করেছে বিস্ময়। অলকানন্দার চোখ তখন তেজস্বিনী। আরেকটা কথা কেউ বললে যে তার ফলও খারাপ হতে পারে সেটা বুঝতে বাকি রইল না কারো। ইতিমধ্যে তাদের হইচইয়ে শ্রেণীকক্ষে শিক্ষকরাও ছুটে এলেন। সেই দলে প্রসাদও ছিল। অলকানন্দার চোখ মুখ দিয়ে বেরিয়ে আসা অগ্নিলাভা প্রসাদের বড্ড পরিচিত। নন্দন মশাই কিংবা তার ছেলের সাথে যখন আপোষ করে না অলকানন্দা,
তখনই তার চোখ মুখের এমন পরিবর্তন থাকে। তবে বর্তমানে কি হলো সেটা ভেবেই তার চিত্ত চঞ্চল হচ্ছে। স্কুলের বৃদ্ধ শিক্ষক মমিনুল ইসলাম এগিয়ে এলেন। চোখে তার মোটা ফ্রেমের চশমা, কণ্ঠের গাম্ভীর্যের যেন জবাব নেই বৃদ্ধার। সেই প্রথম গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, হচ্ছেটা কি এখানে? মুখ খুলল প্রতিমা। মাস্টারমশাই, এ নন্দা আমাকে চড় মেরেছে। শুধু শুধু চড় মেরেছে নন্দু তোমাকে? মমিনুল ইসলামের প্রশ্নে জবাব দিল শ্রেণীকক্ষের আরেকজন মেয়ে। হ্যাঁ মাস্টারমশাই, ও শুধু শুধু মারল প্রতিমাকে, আমরা দেখলুম তো তাই। নন্দাকে দেখে আমি ভারী অবাক হচ্ছি। মেয়েটা তো আমাদের গ্রামেরই, ভালো ভেবেছিলাম, কিন্তু স্বামী মরতেই ওর কত রূপ বদল দেখছি। উপস্থিত একজন শিক্ষকের কথায় অলকানন্দার উঁচু মাথা নিচু হয়ে গেল। বাবার মতন শিক্ষক কিনা ভালো মন্দ না জেনেই তাকে বিচার করে ফেলল। মমিনুল ইসলাম হাসলেন উপস্থিত শিক্ষকের কথায়। সেই এখানে সকলের বড়, সেই সুবাদেই সে উক্ত শিক্ষকের নাম ধরে বলল, তা বিষ্ণু, কি রূপ বদল দেখলে? মমিনুল ইসলামের প্রশ্নে কিছুটা হতভম্ব হলো বিষ্ণু নামের শিক্ষকটি। অবাক কণ্ঠে বলল, কনে মমিনুল দাদা, আপনি শুনেননি অলকানন্দা কি করেছে? শুনেছি ও চুল কাটতে চায়নি, রঙিন বস্ত্র পরেছে। আপনি তা জানেন বিধবাদের এসব করা অনুচিত। কেন অনুচিত? বিধবাদের কি বাঁচা নিষেধ? মমিনুল ইসলামের প্রশ্নে উত্তর খুঁজে পেলেন না বিশ্বু। তা দেখে হাসল প্রসাদ। মমিনুল ইসলাম স্নেহের চোখে তাকালেন অলকানন্দার দিকে। অতঃপর শুধালেন, তুই ওকে কেন চোর মেরেছিস নন্দু? অলকানন্দা সব ঘটনা পরপর খুলে বলল। মমিনুল ইসলাম নীরব শ্রোতা হয়ে শুনলেন সবটা। তারপর ভরাট কণ্ঠে পুরো ক্লাসের উদ্দেশ্যে বললেন, নন্দু এই শ্রেণীকক্ষে পরীক্ষা দিবে। এতে কার কার সমস্যা আছে? আমাদের আপত্তি আছে মাস্টারমশাই। নন্দার এখন অসুচ, ওর সাথে একই জায়গায় বসলে আমাদের পাপ হবে। আমরা মাছ মাংস খেয়ে আসি, এতে নন্দার অশুদ্ধ হবে। কিসের অসুচ? ওর স্বামী মারা গিয়েছে, সেটা তো কোনো ব্যাধি না। মাস্টারমশাই, আমাদের ধর্মমতে বিধবাদের অসুচ মানতেই হয়, আর ওদের সাথে একসাথে উঠবোস করাও পাপ, অমঙ্গল। তোমাদের ধর্মমতে? তা তুমি কোন ধর্মের কথা বলছো? মানুষ হয়ে যে মানব ধর্ম ভুলে যায়, তার আর বাস্তবিক অর্থে কোনো ধর্ম থাকার কথা না। মমিনুল ইসলামের একটা কথায় জব্দ হয়ে গেল এতক্ষণ কথা কাটাকাটি করা মেয়েটা। সঠিক জবাব আর খুঁজে পেল না সে। মমিনুল ইসলাম গলা উঁচুতে তুললেন, বজ্রকণ্ঠে বললেন, কেউ যদি নন্দুর সাথে বসতে না চায় তবে ও একা পরীক্ষা দিবে, তবু ও পরীক্ষা দিবে। তোমাদের কারোরই বসার প্রয়োজন নেই। মাস্টারমশাই, আমিও বসবো ওর সাথে। কথাটি বলেই এগিয়ে এলো পুরোহিতের পুত্র দৈপয়ন, যাকে সবাই দীপু বলে ডাকে। তার দেখা দেখি রুমের বাকি ছেলেরাও গলা মেলালো। তারা জানালো তাদের কোনো অসুবিধা নেই অলকানন্দার সাথে এক রুমে পরীক্ষা দিতে। মমিনুল হাসল। বিষ্ণু সহ এমন মন মানসিকতার বাকি শিক্ষকদের দিকে তাকিয়ে বেশ প্রশংসা করেই বললেন, দেখেছো তোমার ছাত্রদের সাহস? পাপের কোনো ভয় নেই এদের। যাদের শিক্ষকরাই শিক্ষিত হতে পারল না, অথচ তারা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। কি অদ্ভুত, তাই না? মমিনুল ইসলামের কথার তাৎপর্য বুঝতে বাকি রইল না কারো। না চাইতেও তারা মাথা নত করে ফেলল। আর কেউ কোনো কথা বলল না, সারা শব্দ করল না। তারা হয়তো বুঝে গিয়েছে এখানে আর কোনো কথা বলে লাভ নেই। প্রসাদের মুখের হাসি তখন প্রশস্ত। অলকানন্দার মন খারাপের মেঘ তখন হাওয়ায় মিলিয়ে গেল। তার বুক ভার ভার ভাবটাও কমল। তার এতক্ষণ মনে হয়েছিল বিধবা হওয়াটা অভিশাপ, কিন্তু এখন মনে হচ্ছে বেঁচে থাকাটা বড় আশীর্বাদ। অতঃপর থেমে গেল কোলাহল। সকলে ব্যস্ত হলো নিজ নিজ কাজে। মনোহর নিজের ঘরে বসে পা দুলাচ্ছে। কৃষ্ণপ্রিয়া তখন কেবল চা নিয়ে ঘরে এসেছে। সন্ধ্যাবেলা মানুষটা আবার চা ছাড়া কিছু বুঝে না। হইচই করে চা না হলে। আজ একটু দেরি হয়ে গিয়েছে অবশ্য। সেই ভয়ে বুক কাঁপে কৃষ্ণপ্রিয়া। মনোহর পান থেকে চুন খসলেই তার গায়ে হাত তুলে এত যন্ত্রণা দিয়ে মারে। মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় কৃষ্ণপ্রিয়া। আজও তার ব্যতিক্রম হলো না। কৃষ্ণপ্রিয়া চায়ের পেয়ালাটা মনোহরের দিকে এগিয়ে দিতেই মনোহর গরম চা ছুঁড়ে মারে তার শরীরে। অতিরিক্ত উত্তাপে চেঁচিয়ে ওঠে কৃষ্ণপ্রিয়া। চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুর দল। কৃষ্ণার চিৎকার হয়তো শোনা গেল পুরো মহলে, অথচ ছুটে এলো না কেউ।
এই ঘটনা তো আর নতুন কিছু না। পুরুষের হাতে নারীর দেহ পূর্বে, সেটাই বোধ করি এ সমাজে স্বাভাবিক। মনোহর কন্দনরত কৃষ্ণপ্রিয়াকে জোরে লাথি মেরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। সেগুন কাঠের মোটা খাটটায় কোনায় লেগে মেয়েটার গালটাও প্রায় কেটে গেল। ফুপিয়ে কেঁদে ওঠে কৃষ্ণা। যে স্বামীর স্নেহতলে স্বর্গ খুঁজে পাওয়া যায় বলেছে মা, সে স্বামীর পদতলে যে নরক যন্ত্রণা, সেটা কেন বলেনি তাকে? তরঙ্গিনী প্রায় কিছুক্ষণ পরই ছুটে এলো। হতধত কণ্ঠে বলল, কি হয়েছে কৃষ্ণা, কি হয়েছে? ও মা, ভিজে আছিস কেন? গালটাও তো কেটে গেছে। কথাটা বলেই তরঙ্গিনী তখন কৃষ্ণাকে ছুতে যাবে, ঠিক তখনই মেয়েটা আরেকটু সরে বসল। তা দেখে ভ্রু কুচকাল তরঙ্গিনী। বিস্মিত কণ্ঠে বলল, ও মা, সরছিস কেন? আমাকে দেখতে দে ব্যথাটা, আমি দেখি কতখানি কেটেছে। কৃষ্ণপ্রিয়ার কোমল কণ্ঠ কঠিন হয়ে গেল। সে শক্ত কণ্ঠে জবাব দিল, না, তুমি আমাকে ছুঁইও না। তোমার মতো মেয়ে মানুষ আমাকে ছুঁয়ে দিলে পাপ লাগবে। পাপ? তরঙ্গিনীর চোখে মুখে তুমুল বিস্ময়। কৃষ্ণপ্রিয়া খেকিয়ে জবাব দিল, হ্যাঁ পাপ। যে মেয়ে মানুষ পরপুরুষের বিছানায় যায় তার ছোঁয়া তো পাপই হবে। তরঙ্গিনী প্রথমে হতভম্ব হলেও ঠিক কিছুক্ষণ পর হেসে লুটোপুটি খেল। তুমুল হাসির দাপটে তার শরীর কেঁপে কেঁপে উঠল। হাসতে হাসতেই সে বলল, ও মা, তোদের ভগবানের মতন স্বামীরা আমাদের ছুঁয়ে দেয় বলে না আমরা খারাপ মেয়ে মানুষ হই, অথচ ওরা তোদের কাছে চিরপবিত্র, আর আমরাই কিনা পাপী। সমাজ ছাড়ি, সতীত্ব ছাড়ি, চরিত্র হারাই আমরা, তার বিনিময়ে কিনা শুনতে হয় আমরা পাপী। তা আমি তোর কাছে কেন পাপী হলাম কৃষ্ণা? তুমি আমার ভাসুর ঠাকুরের সাথে সম্পর্ক করেছ, সে খবর কি জানো কারো অজানা? পরপুরুষের সাথে যারা তাদের কি বলে জানো? বেশ্যা। হ্যাঁ, ভালোবেসেছি, বিশ্বাস করেছি বলে যদি আমি আজ বেশ্যা হই, তবে পৃথিবীতে যারা ভালোবেসেছে, বিশ্বাস করেছে, তারা সকলেই বেশ্যা। তুই সেই দলের বাহিরে না কৃষ্ণা, তুইও তো ভুল মানুষকে ভালোবেসেছিস। কৃষ্ণপ্রিয়া তরঙ্গিনীর কথার বিপরীতে আর কথা খুঁজে পেল না। তার মা এই তো বলেছিল তরঙ্গিনীর সাথে মিশতে না। এমনকি অলকানন্দা দিদির সঙ্গেও যেন ভাবনা জমায়। বিয়ের বয়স পার হওয়া মেয়ে এবং বিধবা মেয়ে দুটোই স্বামীর জন্য বিপজ্জনক। আগুনের কাছে ঘি যেমন। ওহে নারী, আমি কি আপনার এই ছোট্ট ঘরে আসিতে পারি? হাস্যোজ্জ্বল পুরুষ কণ্ঠ শুনতেই অলকানন্দার ধ্যান ভাঙল। বই থেকে দৃষ্টি সরিয়ে সে দরজার পানে তাকালো। তার ঘরের দুটো হারিকেনের আলো এবং অন্ধরমহলের বড় ঘরটা থেকে কিছু কৃত্রিম আলোয় ঝলমল করছে একটি হাসি মাখা পুরুষের মুখমণ্ডল, যারা হাসির বিস্তৃতি ছড়িয়ে পড়েছে অলকানন্দার ঠোঁট জুড়ে। অলকানন্দা কিছুটা হাসি মুখে উত্তর দিল, আসুন। নবনীল উত্তর পেতেই আর অপেক্ষা করল না, তৎক্ষণাৎ প্রবেশ করল ঘরে। অলকানন্দার থেকে কিছুটা দূরের মেঝেতে সে বসল। হাসি মুখটা তখনও ভীষণ মায়া মায়া দেখাচ্ছে এবং চকচক করছিল। অলকানন্দার কিছুটা অস্বস্তি হচ্ছিল। যেহেতু ছেলেটা তার স্বল্প পরিচিত, তবুও সে ঠোঁটে হাসি বজায় রাখল। নবনীল অলকানন্দার বইয়ের দিকে ইশারা করে জিজ্ঞেস করল, এটা কি বই? বাংলা। বাহ, দারুণ বই। আচ্ছা, আপনি কি জানেন যে অনেক জাদুবিদ্যা জানি আমি? নবনীলের প্রশ্নে অলকানন্দা ভ্রু কুঁচকাল। ঠোঁট উল্টে বলল, না, জানেন না? আচ্ছা বলুন, আপনাকে একটু অবাক করা আচ্ছা চলুন, আপনাকে একটু অবাক করা যাক। কিভাবে? আপনার কোনো গোপন কথা বলে, যে কথা সহজে কেউ জানে না, অথচ আমি বলে দিতে পারবো। নবনীলের কথায় অলকানন্দার আগ্রহ বাড়ল। অবাক কণ্ঠে বলল, সেটা আবার কোন কথা? এই যে আপনি বিয়ের 2 দিনের মাথায় এ বাড়ির পেছনের আম গাছ থেকে আম চুরি করে খেয়েছিলেন, সেটা। অলকানন্দা এবার গুরুতর চমকে গেল। তার এই গোপন কথাটা কারো জানার কথা না, কিন্তু এমন লজ্জাজনক গোপন কথা অপরিচিত পুরুষের মুখ থেকে শুনে তার লজ্জার অন্ত রইল না। সে মাথা নিচু করে ফেলল তৎক্ষণাৎ। তা দেখে উচ্চ স্বরে হেসে উঠল নবনীল। নিজের এক গাছি কোকড়া চুল আলতো টেনে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, এ কথা কেউ জানবে না। আচ্ছা চলুন, আরেকটা গোপন কথা বলি। ধরুন ভবিতব্য। অলকানন্দা আবার কপাল কুঁচকে শুধালো, কি?
আপনার আমাকে কেমন মানুষ মনে হচ্ছে? খুব মিশুক। কিন্তু একটু পর আপনি আমাকে অনেক বেশি অপছন্দ করবেন এবং আমাকে ভয় পাবেন। কথাটা সত্যি কিনা দেখবেন। অলকানন্দার এবার বুকে মোচড় দিয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল মনোহরের করা আচরণগুলো। অলকানন্দা অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করে, যা দেখে হেসে লুটোপুটি খেলো নবনীল। বাহিরের আলতো বাতাসে প্রদীপ শিখা প্রায় নিভু নিভু ফুরিয়ে এসেছে তার আয়ু। তবুও বেঁচে থাকার তার তীব্র ইচ্ছে, যেন বিহারিণী মহলের অবহেলার বিধবা অলকানন্দার মতন তার তেজ। অলকানন্দা সেই নিভু নিভু প্রদীপ শিখায় দৃষ্টি মেলে নবনীলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আপনাকে কেন অপছন্দ করবো বললেন না? আমাকে অপছন্দ করার অনেক কারণ আছে আপনার। তার মাঝে একটি হলো আমি আপনার প্রিয় শত্রু, লক্ষ্মী দেবীর আদরের পুত্র। অলকানন্দা হয়তো এমন একটা কথার জন্য প্রস্তুত ছিল না। তার চোখে মুখেই সেই চমক ভাব পরিলক্ষিত হলো। সে বিশ্বাসই করতে পারল না যে নবনীল ওই মহিলার ছেলে। অলকানন্দার হাব ভাব দেখে হাসল নবনীল। ডান ভ্রু খানিকটা উঁচু করে বলল, কি অবাক হচ্ছেন? অলকানন্দা মাথা নাড়ালো। অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। অবাক হওয়ার কিছু নেই। আপনি হয়তো শোনেননি লক্ষ্মী দেবীও যে একটা পুত্র সন্তান আছে। তাছাড়া অবশ্য এ বাড়িতে আমাকে তেমন কেউ পছন্দ করে না, তাই হয়তো আলাদাভাবে কেউ আমার সাথে আমার কথা বলারও প্রয়োজন বোধ করেনি। আর যে ছেলে যে পছন্দ করত, সে হয়তো বলার সুযোগ পায়নি। আপনার মতো একটা ছেলেকে অপছন্দ করার কারণ কি? কত মিশুক। সব কথা একদিনে বলে দিলে পরে তো কথা বলার জন্য আর কিছুই থাকবে না। কিছু না হয় পরের জন্য থাকুক। অলকানন্দা হালকা মিঠে আধারে নবনীলের দিকে তাকিয়ে রইল। ছেলেটাকে তার বোধগম্য হলো না যেন। লক্ষ্মী দেবীর ছেলে কিনা এত ভালো, এতটা আকাশ পাতাল তফাৎ মা ছেলের মাঝে হয়। মা আর ছেলের মাঝে মিল খুঁজে পাচ্ছেন না বুঝি? মিল থাকতেই হবে এমন কোনো বাধ্যকতা আছে কোথাও? নবনীল অলকানন্দার মনের কথা ধরে ফেলেছে দেখে অলকানন্দা আরেক ধাপ বেশি অবাক হলো। ছেলেটার মাঝে কিছু তো আছে, না হয় এমন ভাবে সব জেনে যায় কিভাবে? একটা অন্যরকম ব্যাপার। ওদের ভাবনার মাঝেই বৈঠকখানা থেকে ডাক ভেসে এলো। কিসের একটা হইচই হচ্ছে যেন। দুজনেই প্রায় বিস্মিত ভঙ্গিতে ছুটে গেল বৈঠকখানায়। অন্দরমহলে বেড়েছে কোলাহল। গ্রামের মানুষ অনেকেই ভিড় করেছে এখানে। হইচই হট্টগোলে দিশেহারা বাড়ির সকলে। অলকানন্দা এগিয়ে এলো, পিছে পিছে নবনীল এলো। তাদেরকে খুব গম্ভীর দৃষ্টিতে পরখ করলো প্রসাদ। দুজনকে একসাথে দেখেই সে চোখ পাকালো, বিরক্ত হলো। বাহিরের হইচই তখন তীব্রতর। হইচই ছাপিয়ে গ্রামের একজন মুরব্বীর কণ্ঠ ভেসে এলো, নন্দন মশাই, সুদর্শন বাবা জমিদারিতে থাকার সময় তো গ্রামে এমন অনাসৃষ্টি হয়নি। যে আপনার ছেলে মনোহর জমিদারিতে এলো, তখনই গ্রামের মেয়ে বুধরা এত অনিরাপদ হয়ে গেল। কেউ জল ভরতে একা যেতে চাচ্ছে না, মেয়েরা স্কুলে একা যেতে চাচ্ছে না, বাড়িতে থাকতে হচ্ছে। এ কেমন বিচার? মেয়ে মানুষের ধর্মই বাড়িতে থাকা, তাহলে সমস্যা কোথায়? নন্দন মশাইয়ের উত্তরে হইচই সমাগম থেমে গেল। বৃদ্ধ বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এখানে সমস্যা খুঁজতে পাচ্ছেন না? আপনার পুত্র যদি গ্রামের মেয়ে বউদের সাথে এমন অনাসৃষ্টি ব্যবহার করতে থাকে, তবে তো গ্রামে টিকে থাকা মুশকিল হবে। মুশকিল হলে অন্য কোথাও চলে যাবেন, সমস্যা কোথায়? এখন কি আমার পুত্রকে আমি ঘরে বসিয়ে রাখবো? ছেলেদের ওই একটু সমস্যা থাকবেই, আপনারা নিজেদের বউকে সামনে রাখলেই তো হয়। ভিড়ের মাঝে থেকে একজন মধ্যবয়স্ক লোক এবার সামনে এগিয়ে এলো। চোখে মুখে তার রাগ লেপটানো। সে কঠিন স্বরে বলল, আপনার ছেলে আজ আমার স্কুল যাওয়া কন্যার সাথে খুব বাজে ব্যবহার করেছে। মেয়েটার জামার একাংশ ছিঁড়েও ফেলেছে। এত বাজে আচরণ করেছে যে আমার মেয়েটা এখন ঘরে পড়ে আছে। আমার মেয়ের আর বিয়ে হবে? এই কলঙ্ক কিভাবে মুছবো আমি? মেয়ে মানুষেরা তো স্কুলে পাঠানোর প্রয়োজনই বাকি। তোমাদের আদিক্ষেতা দেখলে আমারই গা জ্বলে যায়। এতক্ষণ শুভ্রা রাঙা পর্দার আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনেছে অলকানন্দা। বাড়ির বাকি মহিলারাও সেখানে উপস্থিত ছিলেন। অলকানন্দা ঘুরে কৃষ্ণপ্রিয়ার দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ শুকানো, মাথা নত, যেন স্বামীর সকল পাপের দায়ভার তার। ছোট বউ, তুমি কি বলবে তোমার স্বামীর এমন কীর্তির কথায়? কৃষ্ণপ্রিয়া ঘাড় উঠিয়ে তাকালো অলকানন্দার পানে, কিন্তু সে জবাব দেওয়ার আগেই জবাব দিল লক্ষ্মী দেবী। ও কি বলবে? হ্যাঁ,
ও কি বলবে? মেয়ে ছেলেদের সব ব্যাপারে কথা বলা সাজে না। তাহলে আপনি কেন এ ব্যাপারে কথা বলতে আসছেন? অন্যকে যেটা বলবেন নিজে সেটা মানতে পারেন না? অলকানন্দার জবাবের বিপরীতে ধমকে ওঠে লক্ষ্মী দেবী। বউ, বড় বউ ঠিকই বলে দিদি। আমার আমার ছেলেটার এমন অবনতি সত্যিই লজ্জার কারণ। এমন ছেলে বুঝি গর্ভে ধরেছিলাম। এর চেয়ে সন্তান ছাড়া থাকতাম, তাও বোধ করি সম্মানের ছিল। মা অমন কথা বলবেন না। কৃষ্ণপ্রিয়ার কথার বিপরীতে হাসল অলকানন্দা। অতঃপর মেয়েটার থুতনি কিছুটা উপরে উঠিয়ে বলল, যে যে স্বামীর জন্য সারা জীবন মাথা নিচু করে চলতে হয়, তার প্রতি এত মায়া তোমার? ভালোবাসা ভালো, তবে সেটা অন্ধ ভালোবাসা হলে পরিহার করতে হবে। তুমি কি বুঝবে বর্দি স্বামীর মর্ম? বিয়ের 1 মাসেই তো সাদা শাড়ি পরেছ। কৃষ্ণপ্রিয়ার কথায় দাম্ভিকতার ছাপ। মেয়েটার এমন উত্তরে হতভম্ব অলকানন্দা। এমনভাবে মেয়েটা কথা বলবে সে যে গুণাক্ষরও টের পায়নি। তাই উত্তর দেওয়ার ভাষা সে প্রায় হারিয়েই বোকা চোখে তাকিয়ে রইল। কিন্তু ততদিনে অলকানন্দার লড়াইয়ে হয়তো নিবিড়ভাবে যোগ দিয়েছে অনেকে। তার ফলস্বরূপই তরঙ্গিনী জবাব দিল, তোর লাল শাড়িটা তো গর্ব কৃষ্ণা। এমন শাড়ি পরেও কি লাভ যদি সম্মানই না থাকে? তোর লাল শাড়ি তো কোনো কিছুই করতে পারলো না। না তোর মাথা উঁচু রাখতে পারলো, আর না তোর শরীরে থাকা মারের চিহ্ন লুকাতে পারলো। তবে এত বড় কথা কিসের? এর চেয়ে অলকানন্দার ঢের সম্মান আছে। তার সাদা শাড়িতে তার সম্মান আছে। অলকানন্দা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো তরঙ্গিনীর পানে। মেয়েটাকে বুঝতে পারা দায়, কখন কি বলবে ধারণা করা অসম্ভব। এর মাঝেই বিচার কার্যে হাহাকার শোনা গেল। মেয়েটার বাবা কেঁদে কেটে লুটিয়ে পড়েছে নন্দন মশাইয়ের পায়ের কাছে। 2 হাত জোর করে বলেছে, আপনি এর একটা বিহিত করুন নন্দন মশাই। আমাদের যে আপনি ছাড়া কেউ নেই। আপনি বিচার না করলে আমরা কার কাছে যাব? আমার মেয়েটার ভবিষ্যৎ কি? লোকটার প্রশ্নে গম্ভীর দেখালো নন্দন মশাইকে। সবাই তার উত্তরের অপেক্ষায় রইল। সবার অপেক্ষার ছুটি দিয়ে অতঃপর নন্দন মশাই বললেন, ঠিক আছে, তোমার মেয়ের ক্ষতিপূরণ দিয়ে দেব। কি চাই বলো? জমি জমা না টাকা করি? অলকানন্দা হতভম্ব চোখে চাইল তার খুড়ো শ্বশুরের দিকে। লোকটা কি আদৌ মানুষ? সে নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে পর্দা থেকে বেরিয়ে এলো। কণ্ঠ উঁচু করে বলল, জমি দিয়ে কলঙ্ক ঢাকবেন? তা কোন জমির এত ক্ষমতা যে নারীর কলঙ্কের দাগ মুছে? আমিও দেখতে চাই সে জমি। উপস্থিত সকলে বিস্মিত নয়নজোড়া মিলে তাকিয়ে রইল সাদা শাড়িতে আচ্ছাদিত একটি পবিত্র কিশোরীর পানে, যার চক্ষু কথা বলছে যুগ বদলের, যার অস্তিত্ব রচিত করতে চাইছে ইতিহাস। কিন্তু আদৌ এমন একটা পিছিয়ে পড়া সমাজ মানবে নারীর আধিপত্য? দূর থেকে বিজয়ের হাসি হাসছে নবনীর। নারী শক্তিতে মূলত সামান্য ভেবে যে সমাজ ভুল করেছে, তাদের হয়তো এখন সেই নারীর ক্ষমতায় চলতে হবে। অলকানন্দার এই কর্তৃত্ব পুরুষ সমাজের কাছে আশীর্বাদ স্বরূপ মনে হবে, নাকি তাদের দম্ভ মেয়েটাকে আরো নিচে নামাবে? বিচারের আসনখানায় নতুন মুখ দেখে গ্রামবাসীরা হয়তো অমান্য করবে ভেবেছিল সকলে। কিন্তু সকলের ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে গ্রামবাসীরা অলকানন্দার কাছে হাত জোর করল। অসহায় সেই বাবা অসহায় কণ্ঠে বলল, তাহলে তুমি আমার মায়ের বিচার করবে বউ? অলকানন্দা এগিয়ে গেল, মাথা তার উঁচু, পাথরের মতন উঁচু ব্যক্তিত্ব নিয়ে বলল, অবশ্যই। নন্দন মশাই যে বড্ড অপছন্দ করলেন অলকানন্দার এই কাজটা, সেটা তার চোখ মুখ দেখেই বোঝা গেল। সে বেশ পিষ্টি রকমের ধমকে উঠলেন, বাড়ির মেয়ে মানুষ হয়ে এখানে কেন এসেছো তুমি? আবার বলেছে বিচার করবে। ধ্যান জ্ঞান কি সব লোপ পেয়েছে তোমার? যাও এক্ষুনি ভেতরে। আমি ভেতরে যাব না কাকা বাবু, আগে মেয়েটার সুষ্ঠু বিচার করুন আপনি। তুমি ভেতরে না গেলে খারাপ হবে বউ। বেধবা মেয়ে মানুষের সব ব্যাপারে বাড়াবাড়ি তো মোটেও ভালো লাগছে না। আপনি বিচার করুন কাকা বাবু, আমি এখানেই থাকবো। নন্দন মশাই উত্তেজিত হলেন। যেই না তেরে আসতে নেবেন, তখনই পর্দার আড়াল থেকে ভেসে এলো সুরবালার কণ্ঠ, খবরদার ঠাকুরপো, ভুলেও আমার বৌমার দিকে এগোবে না। এখন আমার ছেলে বেঁচে নেই। আমার ছেলের অবর্তমানে আমার বউকেই আমি তার জায়গায় বসালাম। তুমি ভুলেও কিছু করবে না। নন্দন মশাই সুরবালার শীতল হুমকিতে বোধহয় কিছু দমে গেলেন। বিস্মিত নয়নজোড়া মিলে বললেন, তাই বলে মেয়ে মানুষ, তা আবার বেধবা, সে নাকি বসবে বিচারালয়ে? আপনি বৌঠান ভেবে বলছেন তো? সঠিক বিচারের জন্য বিচারালয়ে যাকেই মানাবে আমি তাকেই বসাবো। আমার পুত্র এই গ্রামকে যেভাবে আগলে রেখেছিল,
সেভাবে যে আগলে রাখতে পারবে সেই বসবে আসনে, হোক সেটা আমার পুত্রবধূ কিংবা অন্য কেউ। নন্দন মশাই আর কথা বললেন না। অলকানন্দা কোমল কণ্ঠে করল। ধীর কণ্ঠে তার সামনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক লোকটাকে জিজ্ঞেস করল, আপনার মেয়ে কোথায় এখন? বাড়িতে আছে মা। যদি মেয়েটার কোনো গতি করতে না পারি তবে তাকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া ছাড়া যে আর উপায় থাকবে না। দোষ তো সে করেনি, তবে তাকে কেন ভাসাবেন? দোষ যে করেছে, ভাসাতে হলে তাকে ভাসাবেন। বউ, আমি কথা বলছি কাকাবাবু, আমার বিচার কার্যে অন্য কারো বাধা আমি মানব না। নন্দন মশাই হতভম্ব চোখে কেবল তাকিয়ে দেখল এই অলকানন্দার কি। দুদিন আগেও মেয়েটার চোখে মুখে ছিল অসহায়ত্ব, আজ কোথায় সব? নন্দন মশাইয়ের ভাবনার মাঝেই অলকানন্দা কণ্ঠ ধীর করল, ঠাকুরপো, ঠাকুরপো কোথায় তুমি? নিশ্চয়ই বাড়িতে আছো। দ্রুত নিচে নেমে আসবে, না হয় তোমার কপালে দুর্গতি আছে। ঠাকুরপো। জনসমুদ্রের ঢেউ নিশ্চুপ। অলকানন্দার চোখ মুখে একটা দারুণ সাহসিকতার রেখা ভেসে বেড়াচ্ছে। এই পুরুষের বিচার করতে পারবে ভেবেই তার নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। এই যুগে এসে পুরুষদের বিচার হবে কথাটা কল্পনাতেও কেউ ভাবেনি, অথচ আজ অলকানন্দা সেটা সত্যি করার জন্য মরিয়া প্রায়। মনোহরের কোনো সারা শব্দ না পেয়ে অলকানন্দা পর্দার দিকে দৃষ্টি দিল, যেখানে দাঁড়িয়ে আছে অন্দরমহলের সকল মহিলাবৃন্দ। সেখানে তাকিয়েই ভরাট কণ্ঠ সে ডাক দিল নিজের যাকে, ছোট বউ। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা কৃষ্ণপ্রিয়ার তখন বুক কাঁপছে। নিজের নামটা শুনতেই তার আত্মার পানি শুকিয়ে গেল। কোনো মতে বলল, বলো বর্দি, এক্ষুনি তোমার পবিত্র স্বামীকে এখানে নিয়ে আসো, আর আমি যদি আনতে যাই তবে কিন্তু খারাপ হবে। অলকানন্দার সতর্ক বার্তায় কপাল কুঁচকে ফেলল লক্ষ্মী দেবী। মুখ ঝাঁপটি দিয়ে সুরবালার উদ্দেশ্যে বলল, তোর বউ বড্ড বাড়াবাড়ি করছে। শোন, বেধবা মেয়ে মানুষকে এত মাথায় চড়িয়ে ফেলিস না। পুরুষ মানুষের আগে মেয়ে মানুষ পা বাড়ালে তাকে বাজারি মেয়ে মানুষ বলে, জানিস তো? দিদি, মুখ সামলে কথা বলুন। তাদের বাকবিতণ্ডার মাঝে অলকানন্দার কণ্ঠ ভেসে এলো, ছোট বউ এসেছে ঠাকুরপো। কৃষ্ণপ্রিয়া অসহায় চোখে তাকালো একবার, যেই পা বাড়াতে নিল নিজের স্বামীকে ডাকার জন্য, তখনও দেখল মনোহর বৈঠকখানায় উপস্থিত হয়েছে। মনোহরকে দেখে শীতল জনমানব হইচই করে উঠল। একটা গমগমে ভাব সেখানে অনুভব হলো। অলকানন্দা গম্ভীর কণ্ঠে বলল, আপনারা থামুন, আমি কথা বলছি। অলকানন্দার কথায় থেমে গেল সব। 16 বর্ষীয়া যেই মেয়েটা বিধবা হয়ে গিয়েছে বলে তার ঠাঁই হয়েছিল নোংরা স্যাঁতস্যাঁতে একটা ঘরে, আজ সেই মেয়ে আসন পেয়েছে বিচারালয়ে। এটাই বোধ হয় ভাগ্যের খেলা। যেই মেয়েটাকে সকলে মানুষ ভাবতেই ভুলে গিয়েছিল, আজ তার এক বাক্যে স্থির জনমানবের শোরগোল। অলকানন্দা মনোহরের দিকে এগিয়ে গেল, শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি করেছো তার মেয়ের সাথে ঠাকুরপো? মনোহরের চোখ মুখ দিয়ে যেন ঝরে পড়ছে ক্রোধানল। সে নিরুত্তর। কিসের জন্য একটা অহংকার তার ভেতরে। অলকানন্দা আবারও প্রশ্ন ছুড়ল, তুমি কি করেছো তার সাথে? কিছুই না। মনোহর উত্তর দিতে দেরি, কিন্তু তার গালে সপাটে চর পড়তে দেরি হলো না। পুরো বিচার কার্য থমকে গিয়ে অলকানন্দা কাজটা করে বসল। মনোহর হিংস্র বাঘের ন্যায় খেপে উঠল। তেরে গিয়ে কেবল বলল, বউ ঠাকুরুন আপনাকে। দ্বিতীয় চটটা পড়তেও সময় নিল না। সকলে প্রায় হতভম্ব। অলকানন্দা দাঁত কিরমির করে শীতল কণ্ঠে বলল, কি করেছো জানতে চেয়েছি, এত বিলম্ব করছো কেন? মনোহর তার বাবার দিকে তাকালো। নন্দন মশাই মাথা নত করা অবস্থায় দাঁড়িয়ে আছে। বাবাকে নিশ্চুপ থাকতে দেখেই মনোহরের রুদ্রমূর্তি থিতিয়ে গেল। গাঢ় কণ্ঠে বলল, তাকে স্কুল যাওয়ার পথে তুলে এনে আমাদের বাগান বাড়িতে রেখেছি। কেবল এক বেলায় ছিলাম তার সাথে, বেশি না। মনোহর কথাটা এমনভাবে বলল যেন এক বেলাতে তেমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। অলকানন্দার ঘৃণার শরীর শিউরে উঠল। উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল, এবার বিচার করবেন আপনারা। বলুন, ওর কি বিচার করবেন? অলকানন্দার আশকারা পেয়ে সবার জন্য সাহসী হয়ে উঠল। কেউ বলল ব্যত্রাঘাত করতে, কেউ বা বলল চাবুক দিয়ে ক্ষত বিক্ষত করতে তার শরীর, কেউ বা বলল তার সম্পদ কিছু লিখে দেওয়া হোক মেয়েটার নামে।
এক একজনের এক এক মন্তব্য। এবার দিশেহারা হলো নন্দন মশাই সহ তার পুত্রবধূ সকলে। কেবল ভাবলেশহীন দেখা গেল তিনজনকে, অলকানন্দা, সুরবালা আর নবনীলকে। প্রসাদের কপালেও তখন চিন্তার গাঢ় ভাঁজ। কি দরকার ছিল মেয়েটাকে এসবে আসার? জনসমাগমে থামালো অলকানন্দা। ভুক্তভোগী কন্যার পিতাকে প্রশ্ন করল সে, আপনি কি চান? লোকটা জবাব দেওয়ার আগেই আরেক বৃদ্ধ ব্যক্তি উত্তর দিল, মনোহর রায়কে বিয়ে করতে হবে। একমাত্র মেয়েটার বিয়েই মেয়েটার কলঙ্ক মুছতে পারবে। আর না হয় তাকে তত টাকা করে দিতে হবে যত টাকা করে থাকলে কলঙ্ক ঢাকা যায়। এবার আপনার উপর সে ভার। অলকানন্দার মুখ গম্ভীর কণ্ঠে ডাক দিল কৃষ্ণপ্রিয়াকে। ছোট বউ, তুমি কি চাও? কৃষ্ণপ্রিয়ার অবস্থা তখন করুণ। অলকানন্দার উপর তার রাজ্য সম রাগ জমা হলো, আর চোখে জমল অশ্রুর স্রোত। তবুও কোনো মতে উচ্চারণ করল, আমার ঘর ভাঙার এত প্রয়োজন তোমার বর্দি? অলকানন্দা হাসল। কৃষ্ণপ্রিয়া মেয়েটা কোনো কিছুর বিচার করার ক্ষমতা হারিয়েছে। হারানোটাই স্বাভাবিক। দীর্ঘদিন যাবৎ পুরুষের পদতলে এই সমাজ শাসিত হয়েছে। সেই সমাজে পুরুষকে শোষণ করা হবে, সেটা কেউই মানতে পারবে না। সেটাই স্বাভাবিক। অলকানন্দা আবার ধীর কণ্ঠে বাক্য ছুড়ল, তোমার ঘর বেঁধেছ ভুল মানুষের সঙ্গে, এবার দোষ কার, আমার না তোমার? কৃষ্ণপ্রিয়া আর সে কথার উত্তর দিল না, বরং স্থির কণ্ঠে বলল, আমি সতী নাতে রাজি, তবু আমার স্বামী যেন অক্ষত থাকে। তোর কথায় সব হবে? আমি এই ছোট লোকের মেয়েকে বিয়ে করব? কখনোই না। ওদের বংশগত নিজ জানিস? তোর স্বামী কি করবে সেটা তুই বলবি? তোকে তো আজ। মনোহর যখন তেরে যেতে নিল অন্দরমহলের দিকে, ঠিক তখন তাকে থামিয়ে দিল অলকানন্দা। তাচ্ছিল্য করে বলল, ছোট বংশের মেয়ের শরীরে কালি লেপতে তো ভালোই পারলে, এখন বিয়ে করতেই দোষ? সাবধান ঠাকুরপো। নিজের কথা শেষ করে সে মধ্যবয়স্ক লোকটার দিকে তাকালো। কোমল কণ্ঠে বলল, আপনি কি চান বলুন, তেমনই হবে। এই একটা অমানুষের সাথে বিয়ে দিলে যদি আপনি আপনার মেয়ের অন্যায়ের বিচার পান, তবে তাই হবে। অলকানন্দার কথায় কিছু ইঙ্গিত ছিল, যা হয়তো বুঝতে পারলো অসহায় বাবা। তাই তো কেমন কঠিন স্বরে বলল, বিয়ে দিলে অন্যায়ের বিচার হবে। বিয়ের পর মেয়েটার সাথে তো আরও অন্যায় হতে পারে। আমি কখনো এমন পুরুষের সাথে আমার মেয়ে বিয়ে দিব না। আমি চাই ওকে কমপক্ষে 500 ব্যত্রাঘাত করা হোক, ক্ষতবিক্ষত করা হোক ওর শরীর, যেন আর কেউ এমন করতে না পারে। লোকটার এখন কথায় কেঁপে উঠল সবাই। কেউ কেউ বলল, এর চেয়ে বিয়ে দেওয়া ভালো হবে। কিন্তু শুনল না লোকটা কারো কথা। অলকানন্দার ঠোঁটে ঝুরল বাঁকা হাসি। সে বজ্রকণ্ঠে ডাক দিল বাড়ির রক্ষাকারী কর্মচারীকে, আদেশ করল 500 ব্যত্রাঘাতের, তাও রাস্তায় বেঁধে লোক সমাগমের মাঝে। মনোহর ভয় পেল এবার। নন্দন মশাই ছেলের হয়ে কথা বলতে চেয়েও পারল না। অলকানন্দার তেজের কাছে সব তুচ্ছ। ছুটে এলো কৃষ্ণপ্রিয়া, অলকানন্দার পা জড়িয়ে ধরে ভিক্ষা চাইল স্বামীকে। অলকানন্দা ভিক্ষা দিল না, বরং তাচ্ছিল্য হেসে বলল, তোমার এখন লাল শাড়ির গর্ব কই ছোট বউ? এই আঁচল দিয়ে ঢেকো স্বামীর দাগ। তোমার শরীরে প্রতিটা দাগ আজ তার শরীরে পড়বে। কি দিয়ে ঢাকবে সে লজ্জা? মুহূর্তে এমন চোখ ধাঁধানো বিচারের খবর ছড়িয়ে গেল গ্রাম ছেড়ে গ্রাম অন্তর। নবনীল মুগ্ধ কণ্ঠে বলল, নারী নয় সে, যেন ছাই চাপা আগুন, ছুটে এলেই পূর্বে।